all the Nepalese citizens are fed up of corruption. We need a new youth, new power and new politicians. On Monday, security forces opened fire on protesters in the capital. They were just protesting, but like government started violence, they started shooting the children in the school dress. It shouldn't be done. The next day, Nepal's Prime Minister KP Sharma Oli stepped down. Victorious protesters setting fire to his residence. Since then, Nepal's army has stepped in. If they would have met the demand of the quota reform earlier. Yes, I want to step down Sheikh Hasina. Students have gathered across the city, including at Shahbag's cities across the country, blocked internet access and imposed a shoot-on-sight curfew. She thought they could stop us by closing educational institutions, but you cannot stop us. Still there. পিঠোপিঠি কয়েক বছর একে একে শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়া, বাংলাদেশ থেকে নেপাল। দেশের চরম অস্থিরতা, বিদ্রোহ, ছাত্রবিক্ষোভ, একটা অদ্ভুত সংযোগ। একটু রিকল করুন তো ঘটনা পরম্পরা। শ্রীলঙ্কার রাজাপাকসে সরকার, একটা পরিবারতন্ত্রের অবসান ঘটেছিল। কিন্তু কেন? পরিবারতন্ত্রের নামে স্বৈরাচারী শাসনের এক চূড়ান্ত দৃষ্টান্ত তৈরি করেছিল রাজাপাকসে পরিবার। শুরুটা হয়েছিল সেই 2000 সালের শুরুর দিকে, কিন্তু শেষের শুরুটা অনেকটা এই রকম। 2019 সালের একটা ইস্টার সানডেতে দেশটির খ্রিস্টান গির্জা এবং বিলাসবহুল হোটেল হামলার ঘটনা ঘটে। হ্যাঁ, একটি বিলাসবহুল হোটেলে হামলার ঘটনা ঘটে, কিন্তু সেটাই রাজাপাকসে ভাইদের জন্য শাপে বড় হয়ে আসে। শেষ পর্যন্ত সিরিসেনা সরকারকে উল্টে দিয়ে গোতাবয়া সেই বছরের শেষের দিকেই প্রেসিডেন্ট হই ভাই মাহিন্দাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন এবং তার মন্ত্রিসভায় আরও 2 ভাই চামাল ও বেসিল এবং এক ভাইয়ের ছেলেকে যুক্ত করেন। 2020 সালে গোতাবয়া সংবিধান সংশোধনের মাধ্যমে তার অফিসের ক্ষমতা বাড়ান, কিন্তু তখনই শ্রীলঙ্কা অর্থনৈতিক মন্দার মধ্যে ছিল। এরপর কোভিড মহামারীর কারণে পর্যটন খাতে বিপুল পরিমাণ পতন হয় এবং কিছু প্রকল্পে বিদেশি ঋণের কারণে লঙ্কার অর্থনীতি আরও ভেঙে পড়ে। 2021 সালের এপ্রিলে রাসায়নিক সার আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা বাতিল করতে বাধ্য হন গোতাবয়া। আর ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী খাবার দাবার ও তেলের দাম বাড়তে থাকায় সমস্যাগুলো আরও বেড়ে ওঠে। লঙ্কার কেন্দ্রীয় ব্যাংক বলছে এপ্রিলে মূল্যস্ফীতি ছিল 30%। হ্যাঁ, এপ্রিলে মূল্যস্ফীতি ছিল 30% এবং খাদ্যপণ্যের দাম বেড়েছে প্রায় 50%। আর 2022-এর 1 এপ্রিল অস্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করা হয়। বিক্ষোভের পর সন্দেহভাজনদের গ্রেপ্তার এবং আটক করতে নিরাপত্তা বাহিনীকে ব্যাপক ক্ষমতা দিয়ে দেওয়া হয়। শ্রীলঙ্কার মন্ত্রিসভার প্রায় সবাই 3 এপ্রিল রাতে পদত্যাগ করে। ফলে গোতাবয়া ও মাহিন্দ্রা দুজনেই একা হয়ে পড়েন। তার 2 দিন পর, দিন 2 পরে 5 এপ্রিল অর্থমন্ত্রী আলী সাবরিকে নিযুক্ত করার মাত্র 1 দিন পরে পদত্যাগ করলে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা হারান কে? গোতাবয়া। পরে তিনি জরুরি অবস্থা তুলে নেন। আর 10 এপ্রিল শ্রীলঙ্কার চিকিৎসকরা দেশটিতে জীবনদায়ী বা জীবন রক্ষাকারী যাই বলুন না কেন সেই ওষুধের মজুদ শেষ হওয়ার কথা জানিয়ে দেন সরকারকে। শ্রীলঙ্কা সরকার নিজেদের শেষ অবলম্বন হিসেবে $51 বিলিয়ন বৈদেশিক ঋণ খেলাপির ঘোষণা দেয়। কবে? 12 এপ্রিল। জনবিক্ষোভে প্রথম প্রাণহানি ঘটে 19 এপ্রিল। এদিন পুলিশের হামলায় একজন বিক্ষোভকারী নিহত হন। এরপর 9 মে দেশটার চিত্রটা পুরো পাল্টে যায়। ওই দিন কলম্বোতে রাষ্ট্রপতির কার্যালয়ের বাইরে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ক্যাম্পে সরকার সমর্থকরা হামলা শুরু করে। পরে পাল্টা হামলায় 9 জন নিহত এবং আরও কয়েকশো জন আহত হয়। সংসদের সদস্যরা ছিল, তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। বিক্ষোভের মুখে ওই দিন মাহিন্দ্রা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং হাজারো বিক্ষোভকারী কলম্বোতে তার বাসভবনে হামলা চালায়। পরে সেনারা তাকে উদ্ধার করে। তার স্থলাভিষিক্ত হন রনিল বিক্রমাসিঙ্ঘে। পরিস্থিতি সামাল দিতে 10 মে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় রাষ্ট্র বা জীবনের ক্ষতি হবে এমন কিছুর সঙ্গে জড়িত কাউকে দেখলেই সরাসরি গুলি করার নির্দেশ দেয়। কিন্তু বিক্ষোভকারীরা সরকারের নতুন কারফিউকে প্রত্যাখ্যান করেন এবং সপ্তাহের শেষে তা প্রত্যাহারও করা হয়। জাতিসংঘ শ্রীলঙ্কায় ভয়াবহ মানবিক সংকটের কথা জানায় 10 জুন।
আর 27শে জুন শ্রীলঙ্কা সরকার জানায় শ্রীলঙ্কা প্রায় জ্বালানি সরবরাহের বাইরে চলে গেছে এবং অত্যাবশ্যকীয় পরিষেবা ব্যতীত পেট্রোল বিক্রি বন্ধ ঘোষণা করা হয়। 4 দিন পর 1 জুলাই দেশটির সরকার জানায় মুদ্রাস্ফীতি টানা 9 মাসে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এর একদিন আগে ওই সময় IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড শ্রীলঙ্কাকে উচ্চ মূল্য এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির ওপরে লাগাম টানতে বলে দিয়েছিল। তবে এরপরেই শ্রীলঙ্কার মানুষের বাড়তে থাকা ক্ষোভ চূড়ান্ত পরিণতি পায় কবে? 9 জুলাই। এদিন বিক্ষোভকারীদের আন্দোলন মারাত্মক রকম আকার ধারণ করে। প্রেসিডেন্ট রাজাপাকসে সেনাদের সহায়তায় কলম্বোতে তার সরকারি বাসভবন থেকে কোনো রকমে পালিয়ে বাঁচেন। তাকে একটা অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এদিন রাতে প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা দেন। তারপর বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেন। এবার কথা হচ্ছে, অথচ ইনিই হচ্ছেন সেই নেতা যিনি তামিল টাইগার বিদ্রোহীদের হারিয়ে যিনি ক্ষমতায় আসেন শ্রীলঙ্কার মানুষের কাছে নায়কের ভূমিকায়। আজ যে নেপোটিজমের কথা বলা হচ্ছে বা পরিবারতন্ত্র, দুর্নীতি, রাহাজানির কথা বলা হচ্ছে, নেপালের সদ্য শেষ হওয়া সরকারের বিরুদ্ধে বছরের পর বছর ধরে রাজাপাকসা পরিবার মাহিন্দ্রা রাজাপাকসার নেতৃত্বে শ্রীলঙ্কার রাষ্ট্র ক্ষমতা দখল করার পর থেকে নিজেদের ধ্বংসের বীজ কিন্তু বুনেছিল অনেকটা ওই একই প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে। প্রথম মেয়াদে মাহিন্দ্রা রাজাপাকসা তামিল টাইগার বিদ্রোহীদের বিরুদ্ধে শ্রীলঙ্কায় গৃহযুদ্ধে একটা রক্তাক্ত সমাপ্তির মাধ্যমে জয়ের নেতৃত্ব দেন। সত্যি কথা। আর এই জয়ের পর দেশের সংখ্যাগরিষ্ঠ সিংহলি তাকে দেশের ত্রাণকর্তা ভাবা শুরু করে দেন, নায়ক তিনি। পরে তিনি ক্ষমতাবান হতে লাগলেন, সেই সাথে তার পরিবারও হতে লাগলো। তিনি তার ছোট ভাই গোতাবয়াকে প্রতিরক্ষা সচিব হিসেবে নিয়োগ করেছিলেন। আর এই পদে বসেই গোতাবয়া নানান অনৈতিক এমনকি নির্মম কাজ করা শুরু করে দিয়েছিলেন বলে তার সমালোচনাও রয়েছে। তার অন্য 2 ভাই বাসিল এবং চামাল ছিলেন যথাক্রমে অর্থমন্ত্রী এবং সংসদীয় স্পিকারের দায়িত্বে। রাজাপাকসেরা কিন্তু বছরের পর বছর ধরে ক্ষমতায় থেকেছে। আর দুর্নীতি থেকে অর্থনৈতিক দুঃশাসন, ব্যাপক মানবাধিকার লঙ্ঘন থেকে বিরোধী মত দেখলেই তাকে দমন করার অভিযোগে অভিযুক্ত হয়েছেন তারা। এবার 2022 সালে শ্রীলঙ্কার রাষ্ট্র ক্ষমতায় একটা পরিবর্তন হয়, কিন্তু তার আগে সরকারের কয়েকটা নীতির কারণে দেশের চরম অর্থনৈতিক সংকট শুরু হয়ে যায়। মাহিন্দ্রার প্রথম রাষ্ট্রপতি হওয়ার 17 বছর পর শ্রীলঙ্কার জনতা রাজাপাকসার পতন উদযাপন করেছিল। বুঝতে পারছেন কতটা তিতিবিরক্ত হয়েছিল? কারণ তারা জানতো একজনের পতন মানেই পরিবারটির রাজত্বের টানা আধিপত্যের দিন শেষ। সেই সময় দ্বীপরাষ্ট্রের ওই জনবিদ্রোহের পেছনে ডিপ স্টেট বা মার্কিন সিআইয়ের গন্ধ পেয়েছিলেন অনেকেই। কারণটা অন্যায্য কিন্তু কিছু নয়। কারণ ক্ষমতায় থাকাকালীন বাম রাজনৈতিক মনস্ক মাহিন্দ্রা রাজাপাকসে অত্যন্ত বেশি পরিমাণে চীনের কাছাকাছি আসতে শুরু করে। যদিও সেই চীনের কারণেই তাদেরকে ডুবতেও হয়, কিন্তু ঠিক সেই চীনের কারণেই অনেকেই ভাবতে শুরু করে মার্কিন নেক নজরে এসে পড়ে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। কিন্তু এমন কথার সাপেক্ষে তেমন কোনো তথ্য কিন্তু নেই। তার মানে ক্ষমতা আর অপশাসনের দম্ভে আগাগোড়া ডুবে থাকা একটা শাসকের অনৈতিক বাস্তব সত্যটা কিন্তু কখনোই কোনো কিছুর বিনিময়ে চাপা পড়ে যায় না। এটা প্রমাণিত সত্য। সেদিন যেমনটা যায়নি, ঠিক যেমনটা যায়নি বাংলাদেশের ক্ষেত্রে। শেখ হাসিনা ক্ষমতা থেকে বহিষ্কার হয়ে দেশ ছাড়ার পর ডিপ স্টেট আর সিআইএর হাত থাকা যে তথ্য উঠে আসে তার নেপথ্যে ছিল বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ। এটা একদম বাস্তব। এ সংক্রান্ত একটা ডেডিকেটেড ভিডিও ইতিমধ্যেই আমার এই চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। আসলে এই সেন্ট মার্টিন হচ্ছে সেই দ্বীপ যেখানে নিজেদের সেনাঘাঁটি করতে চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাব দিয়েছিল আমেরিকা। আর পত্রপাঠ তা খারিজ করে হাসিনা। আর পরবর্তীকালে ওই হাসিনা চীন এবং ভারতের সঙ্গে মাতামাতি আমেরিকার কুনজরে নিয়ে আসে বাংলাদেশকে, যার ফলশ্রুতিতে হাসিনার গদিচ্যুতি বলে মনে করা হচ্ছে। কিন্তু শুধুই কি ডিপ স্টেটের অজুহাতে সব কিছুকে অস্বীকার করা যায়? বলুন তো, যায়? দিনের পর দিন, বছরের পর বছর শাসকের ভ্রষ্টাচার, ফ্যাসিস্ট কায়দায় বিরোধী দমন, দেশে নির্বাচনের নামে ক্রমাগত প্রহসন থেকে একাধিক ক্ষেত্রে কখনো খুল্লা কখনো চোরাগোপ্তা আক্রমণ হোক কিংবা দুর্নীতি, কোনটাকে বাদ দেবেন? এবার একটা প্রজন্ম হয়তো কিল খেয়ে কিল হজম করে নিলেও একেবারে উঠতি প্রজন্ম যাদের সামনে একটুও জমি তৈরি হয়নি, সবটাই ফাঁকা। এবার জমি তৈরির মুখে যদি তারা দেখে তাদের দীর্ঘদিনের পরিশ্রম, মেধা জলের গতিতে ভেসে যাবার অপেক্ষায় সোশ্যাল মিডিয়ার কল্যাণে আরও বেশি করে তাদের চোখের সামনে দেখতে পায় তারা রাষ্ট্রনেতাদের ক্ষমতার হাতযশে নিজের পরিবারের, মানে সেই নেতাদের পরিবারের সঙ্গে স্বজন পোষণের ওই নক্কারজনক ছবিটা, তখন তারা চুপ করে থাকবে কিসের ভিত্তিতে বলুন তো? এবার যদি বলেন একটা বিদেশি শক্তি দুম করে একটা দেশের সরকারকে এমনি ফেলে দিতে পারে, না,
পারে না। পারে তখনই যখন দেশের অন্দরে সেই শাসকের দুর্বলতাকে তারা রেকটিফাই করতে পারে, মানে চিনে উঠতে পারে, মানে ওই বিদেশি শক্তি খুঁজে বার করতে পারে সেই দুর্বলতাকে, তারপর তাকে খুঁচিয়ে ভেঙে অথবা কেড়ে নাও। আর ঠিক এখানেই যাতে বিদেশি শক্তি ওই দেশের দুর্বলতাটাকে কোনোভাবে এনক্যাশ করতে না পারে, তার জন্য দরকার ছিল কি, দেশের সর্বোচ্চ নেতা বা নেত্রীর মাথা ঠান্ডা রেখে দেশের মানুষের কথাটা বোঝার, শোনার। কিন্তু সমস্যা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ছাত্রদের বিক্ষোভের চরম মুহূর্তে মাথা ঠান্ডা না রেখে বরং ক্রমাগতভাবে আরও বেহিসাবি হয়ে উঠেছিলেন। তিনি কি করলেন? সামান্যতম নরম হওয়ার পরিবর্তে আরও কঠিন হয়ে উঠলেন। বিক্ষোভকারী ছাত্র যুবাদের দেশদ্রোহী বলে আরও খ্যাপাতে থাকলেন। তাদেরকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া শুরু করলেন। সেনা এবং প্যারামিলিটারিকে ডেকে আরও কঠোর, তীব্র থেকে তীব্রতর কঠিন পদক্ষেপ নেওয়ার কথা বললেন। নিজের পদ থেকে এতটুকু না সরে উল্টে তার সেনার হাতে 1500 বেশি নাগরিকের মৃত্যুর পরেও নিজের কাছে কোনো আফসোস রাখলেন না। উল্টে আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠলেন এবং সেই পথে হাঁটলেন। ফল কি হলো? প্রতিবাদ আন্দোলন গতি পেল ওই সেই তথাকথিত বহিঃশত্রুর হাত ধরে, এবং আলটিমেটলি তাকে দেশের মানুষ শুধু ক্ষমতা থেকে অপসারণ করলেন না, তাকে দেশ থেকে তাড়িয়ে ছাড়লেন। প্রায় একই প্রেক্ষিতে ইন্দোনেশিয়া পার্লামেন্ট সদস্যদের বিলাসবহুল সুযোগ সুবিধার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ঘিরে সংঘর্ষে 6 জন নিহত হওয়ার পর রাজধানী জাকার্তায় সেনা মোতায়েন করা হলো। আর গভীর রাত পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির রাজধানীর রাস্তায় রাস্তায় বিক্ষোভে নামলেন কারা? হাজার হাজার মানুষ। কী কারণে অশান্ত হলো ইন্দোনেশিয়া? সেই দেশের পার্লামেন্টের সদস্যরা আবাসন ভাতা হিসেবে যা পান তা নাকি দেশের মাসিক ন্যূনতম বেতন, ভালো করে শুনুন, তা নাকি দেশের একটা সাধারণ মানুষের ন্যূনতম বেতনের 10 গুণ বেশি। বুঝতে পারছেন কেন এই বৈষম্য? সেই প্রশ্নকে সামনে রেখে বিক্ষোভের সূত্রপাত হয়েছিল। তারপর একে একে জুটতে থাকে কর বৃদ্ধি, ছাঁটাই, মুদ্রাস্ফীতির মতন বিষয়গুলিও। এবার এই নিয়ে বেশ কয়েকদিন ধরে ইন্দোনেশিয়ার সমাবেশ বিক্ষোভ চলছিল। সম্প্রতি তেমনই এক সমাবেশ চলাকালীন পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু হয় আফপান নামে এক তরুণের। আর সেই মৃত্যুর ঘটনা বিক্ষোভের আগুনে ঘৃতাহুতির মতন কাজ করেছিল। দিকে দিকে ছড়িয়ে পড়তে থাকে প্রতিবাদ বিক্ষোভ। রাজধানী জাকার্তার পাশাপাশি সুমাত্রা দ্বীপের পালেমবং, বর্নিও দ্বীপের বাঞ্জারমাসিন এবং জাভা দ্বীপের ইয়োগ্যাকার্তাতেও বহু মানুষের বিক্ষোভ সমাবেশ হয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে অসংখ্য বিক্ষোভকারীর মৃত্যুর খবর মিলেছে। আর তাৎপর্যপূর্ণভাবে প্রাক্তন সেনাকর্মী এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বড় অংশ সামিল হয়েছেন এই আন্দোলনে। আন্দোলনের অন্যতম সংগঠন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া নাফতা কাইসিয়া ক্যামেলিয়া সংবাদ সংস্থা এএফপিকে বলেন, আমাদের মূল লক্ষ্য হলো পার্লামেন্টের সংস্কার। আমরা চাই পার্লামেন্টের সদস্যরা আমাদের সঙ্গে সরাসরি কথা বলুন, কারণ তারা আমাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধি। অ্যান্ড হিয়ার উই গো। আর এখানেই জুড়ে যাচ্ছে নেপাল, কারণ সেখানকারও নেপালেরও ওই নির্বাচিত প্রতিনিধিরাই দেশের জেএনজির বিক্ষোভ, বিদ্রোহ, ক্রান্তি যাই বলুন না কেন তার কারণ। এবার কারণের শুরুটা নিয়ে আর নতুন করে কিছু বললাম না, কিন্তু যে সোশ্যাল মিডিয়া ব্যানের কারণে এই বিক্ষোভের শুরু, আসলে সেটা ছিল একটা সূত্র মাত্র। আসলে তো ওলি সরকারের ভ্রষ্টাচার, দুর্নীতি, স্বজন পোষণের বিরুদ্ধে পাহাড় জমছিল নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মনে। সোশ্যাল মিডিয়ায় তারা দেখছে নেতাদের ছেলেমেয়েরা বিলাসবহুল জীবন কাটাচ্ছে, প্রাইভেট জেটে ঘুরছে, বিদেশি গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছে, ভ্যাকেশন কাটাতে বিদেশ যাচ্ছে। বিনিময়ে তাদের বাবা কাকা সমান নেতারা তাদের দেশের সন্তানতুল্য ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে কি করছে? রীতিমতো ছেলে খেলা করছে। আমরা ভারতবর্ষে, বিশেষত পশ্চিমবঙ্গে একসময় বামপন্থী নেতাদের বিলাসীন সাদামাঠা জীবন দেখেছি রাজ্যেরই প্রয়াত এক প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। কোথাও সত্যিই মেলাতে পারছিলাম না। আর্থিক ভ্রষ্টাচার তো ছেড়ে দিলাম, ন্যূনতম ভোগের জীবনটাও যাদের কাছে বিলাসিতা ছিল, সেখানে সেদেশেরই বামপন্থী অলি সরকারের 2021 সালে 54,600 কোটি টাকার নেপালের বন্ধু টি এস্টেট কারাপশান, 2023-এ ওরিয়েন্টাল কোঅপারেটিভ কারাপশান 13,600 কোটি টাকার, 2024-এ কোঅপারেটিভ কারাপশান 69,000 কোটি টাকার, আর সঙ্গে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ওপর চীন থেকে মোটা টাকা কামাইয়ের অভিযোগ। গলা সমান দুর্নীতিতে ডুবতে দেখেছে সেদেশের ওই জেএনজি। আর তার উপর সেই দুর্নীতি নিয়ে ওলি সরকার কি করলো না, সেদেশের বহুল ব্যবহৃত সোশ্যাল মিডিয়াগুলোকে একের পর এক ব্যানের পেছনে হয়তো কারণটা খুব একটা অসঙ্গত ছিল না, কিন্তু সেদেশের সরকার এটা বুঝলো না এটা যেমন একদিকে সঙ্গত, একই সঙ্গে সোশ্যাল মিডিয়া এই প্ল্যাটফর্মগুলো সেদেশের ছেলেমেয়েদের কাছে শুধুমাত্র মত প্রকাশের মাধ্যম নয়, একই সঙ্গে তাদের রুজি রুটির একটা মস্ত রাস্তা হয়ে উঠেছে।
আর ঠিক এখানেই হাত দিল কেপি শর্মা ওলি। আর যদিও বা হাত দিল, কি করলো না, প্রথমে ছাত্রদের ওপর একটা শান্ত আন্দোলনের ওপর সরাসরি গুলি চালিয়ে দিল। 20 জন প্রতিবাদী কৈশোরের অকাল মৃত্যু হলো। স্বাভাবিকভাবেই আন্দোলন আর শান্ত থাকলো না, খুব হিংসাত্মক আকার নিল। ছাত্রদের ওপর ফায়ারিংয়ের আদেশ দেওয়া সেই ডিজিপিকেই মেরে দিল আন্দোলনকারীরা। তখনও সরকারের স্তাবক হয়ে বসে থাকা নিউজ চ্যানেলের অফিসগুলোকে জ্বালিয়ে দিল। আন্দোলনকারীরা সেটাও করলো। নেপালের ডেপুটি প্রাইম মিনিস্টার বিষ্ণু পোরেলকে রাস্তায় দৌড় করিয়ে মারা থেকে শুরু করে দীপক খড়কার ঘর থেকে লাখো টাকা হাওয়ায় উড়িয়ে দিল। প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবার বাড়িতে হামলা চালালো। আমরা টিভিতে দেখেছি সবটাই, সন্দেহ নেই সবটাই ছিল শতপ্রণোদিত, কিন্তু সেটা একেবারেই শুরুর দিকে। ক্রমেই এর হ্রাস পুরোপুরি চলে যায় হামি নেপাল নামের একটা স্বেচ্ছাসেবী সংগঠন, যার সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন বা দেওয়া শুরু করে সংগঠনের নেতা সুদান গুরুং। এ অবধি সব মোটামুটি ঠিকঠাক লাগলেও অনেকেরই মনে হচ্ছে সমস্ত সোশ্যাল মিডিয়াকে রেজিস্ট্রেশন করানোর কথা বললেও বেছে বেছে মার্কিন বেস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকেই কেন ব্যান করলো ওলি সরকার? অপরদিকে চায়না বেস সংস্থা টিকটককে কেন ক্লিন চিট দিল? কারণ মার্কিন বেস সোশ্যাল মিডিয়ারা নেপাল সরকারের দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করায়নি। তাই এখানেও প্রশ্ন, কেন তারা রেজিস্ট্রেশন করালো না? অনেকের মনে এমন সন্দেহ জাগছে যে এর পেছনে কি তবে মার্কিন সিআইএ এবং ডিপ স্টেটের হাত যশ? কারণ হতে পারে তারা বহুল জনপ্রিয় এই অ্যাপগুলো ব্যান হলেই জানে দেশের ছাত্র যুবদের মধ্যে নেমে আসবে এক মহাবিক্ষোভের ঝড়। আর তখনই বাংলাদেশের মতন নেপালেরও দুর্বল জায়গাগুলো মানে ভ্রষ্টাচার, দুর্নীতি, বেকারত্ব ইস্যুকে সামনে এনে উস্কে দেওয়া যাবে দেশের তরুণ প্রজন্মকে। এরপর তাদেরকে একটা সম্মিলিত বিক্ষোভে সামিল করে দেশের সরকারকে ক্ষমতা থেকে তাড়িয়ে তারপর সেখানে নিজেদের ইচ্ছে মতন কিংবা পক্ষপাত দুষ্ট একটা সরকারকে বসালেই বাজিমাত। দেখুন, আগেই বলেছি দেশের শাসকের দুর্নীতি, দুঃশাসন, অন্যায়, ভ্রষ্টাচার সব কিছুর প্রতিবাদ হওয়া যুক্তিযুক্ত বা আন্দোলন হওয়াটাও একই সঙ্গে ন্যায়সঙ্গত। কিন্তু যখন সেটা একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে না এবং একটা নির্দিষ্ট লাইন আপ ফলো করে, তখন একটা সন্দেহ জাগে বই কি। এবং একই সঙ্গে একটা দেশে হলে অনেকেই হো হো করে বলে ওঠে এবার পাশের দেশে হওয়াটা দরকার। মানে ইদানিং যেমন অনেকে বলছে ইঙ্গিতটা ভারতের দিকে, তখন সন্দেহ জাগে বই কি। এবার প্রশ্ন, এমন আন্দোলন বা বিক্ষোভ, বিপ্লব শুরুটা শতপ্রণোদিতভাবে হলেও এই বিপ্লব বা আন্দোলনের ফলে যে পরিবর্তনটা হচ্ছে বা হলো সেটা ঠিক কতটা গ্রহণযোগ্য? মানে যে উদ্দেশ্যে পূর্বতন শাসককে ক্ষমতা থেকে সরিয়ে লোকে বিপ্লব আন্দোলন করে অজস্র মানুষের মৃত্যু বা আত্মত্যাগের বিনিময়ে নতুন শাসককে আনলো, সেটা কি সত্যিই সফলতা দিল? মানে বদলে দিল সব কিছু? আজকে সেই ইরান, ইরাক, চিলি, বাংলাদেশ থেকে নেপাল সর্বত্র দেখুন তো, যে ভ্রষ্টাচার, অত্যাচার, দুর্নীতির, অন্যায়ের যুক্তিতে এখানকার এক শাসককে ক্ষমতা থেকে সরিয়ে আর একজনকে আনা হলো, তা কিন্তু সেই দেশের মানুষের উপকারের বদলে সেই দেশকে আরও কয়েক বছর পেছনে পিছিয়ে দিচ্ছে বা হয়তো আগামী দিনে দেবে। আর শুধু স্বার্থ পূরণ করবে নির্দিষ্ট কিছু প্রাতিষ্ঠানিকতার। আর এই ব্যাপারে মার্কিন সিআইএ কিংবা ডিপ স্টেটের হাতযশ কিন্তু নতুন কিছু না, অন্তত ইতিহাসে কথাই বলছে, যার উদাহরণ রয়েছে অসংখ্য। তা সে খনিজ তেলের স্বার্থে ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুসাডেকে সরিয়ে পহেলাবিকে বসানো হোক, কিংবা 1973-এ চিলির রাষ্ট্রপতি সালভাদোর আলায়েন্ডে, যিনি শুধুমাত্র চিলির নয় গোটা ল্যাটিন আমেরিকার প্রথম কোনো গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রেসিডেন্ট, যার লক্ষ্যই ছিল গোটা দেশ জুড়ে নিজেদের একাধিক প্রাকৃতিক সম্পদকে রাষ্ট্রায়ত্তকরণ করার। মানে চিলির মেইন যে দুটো প্রাকৃতিক সম্পদ, প্রধান যে দুটো প্রাকৃতিক সম্পদ, তা হলো লিথিয়াম এবং কপার মানে তাঁবা। আর সালভাদোরের এহেন রাষ্ট্রায়ত্তকরণ করার ভাবনা কিন্তু আমেরিকার কাছে ছিল সম্পূর্ণ না পছন্দ। কারণ সেই সময় অ্যানাকন্ডার মতন দু একটা আমেরিকান কোম্পানি গোটা চিলির কপার উৎপাদন এবং রপ্তানিকে নিয়ন্ত্রণ করত। বলা যায় চিলি সেই সময় ওয়ান অফ দ্য লিডিং কপার এক্সপোর্টার হয়ে উঠেছিল। আর সালভাদোর আলায়েন্ডে চাইতো দেশের উৎপাদিত কপারের ওই বিপুল ভাণ্ডার প্রথমেই কাজে আসুক সে দেশেরই মানুষদের। কারণ সালভাদোর চাইতো নিজের দেশকে নতুন করে গড়ে তুলতে, রিফর্ম করতে। পাশে পেয়েছিল রাশিয়াকে। আর ঠিক সেই কারণেই চিলির অভ্যন্তরীণ প্রেক্ষাপটে দাখিল হয় আমেরিকা এবং সিআইএ। কিন্তু আশ্চর্যের কথা, একই সঙ্গে সিরিয়াস বিষয় হচ্ছে এই সময় সালভাদোরকে ক্ষমতা থেকে তাড়াতে সিআইএ একটা দুরন্ত পলিসি নেয়। কি বলুন তো সেটা? তারা দুটো ফাঁদ পাতে। একটা হচ্ছে সেখানকার রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে, আর একটা হচ্ছে সেখানকার মিলিটারিকে ব্রাইব বা ঘুষ দিয়ে।
এতটাই যে পাশাপাশি সেই সময় সিআইএ সেখানকার স্থানীয় এল মার্কিউরিওর মতন একটা খবরের কাগজের পাশাপাশি স্থানীয় একাধিক রাজনৈতিক দলকে নিয়ে অ্যান্টি সালভাদোর প্রোপাগান্ডা চালু করতে শুরু করে দেয়। এমনকি ভোটার ফ্রডের অভিযোগ আনার পাশাপাশি চিলির অর্থনীতিকে শেষ করতে তাদের ব্যবসায়িক লেনদেনকে শেষ করার ব্যবস্থা করে। আর স্থানীয় পরিবহন কর্মীদের মধ্যে ক্ষোভের মানসিকতা থেকে কর্মক্ষেত্রে স্ট্রাইকের জন্য যাবতীয় উস্কানিও তৈরি করে ফেলে। আর এর ফলেই হয় কি, অর্থনৈতিক ক্ষেত্রে এত চাপ এবং সমস্যার কারণে এরপর চিলিতে খাদ্যদ্রব্যের ঘাটতি হওয়া শুরু হয়। একই সঙ্গে মুদ্রাস্ফীতিও প্রবল আকার নিতে শুরু করে, একদম প্রিমেডিটেটেড, মানে পূর্ব পরিকল্পিত। আর এরপরেই চিলির সুপ্রিম কোর্ট সালভাদোরকে জানায়, তুমি সেদেশের অর্থনীতির গলা টিপে ধরেছ। অবস্থাটা অনেকটা এরকম। ক্রমে সেদেশের মিলিটারিও এর মধ্যে ইনভলভ হয়ে পড়ে এবং মিলিটারি কু অ্যাটেম্পটস করে। সালভাদোরকে তাড়িয়ে দেশ থেকে বের করে দেয়। সালভাদোরকে তাড়িয়ে ছাড়ে, দেশের দখল নেয় আম জনতা এবং মিলিটারি। আর এরপর ক্ষমতায় আসে আমেরিকার ঘনিষ্ঠ অগস্তো পিনাসে। তিনি ক্ষমতায় এসেও কিন্তু চেষ্টা করেন উদার সংস্কার নীতি মানে লিবারাল রিফর্মসের পাশাপাশি ফ্রি ট্রেডের মাধ্যমে ব্যবসায় গতি আনারও। কিন্তু হলে হবে কি, পিনোসের সঙ্গে সালভাদোরের তফাৎ ছিল আসল জায়গাতেই। সেটা কোথায়? সালভাদোরের ছিল গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক শাসন ব্যবস্থা, কিন্তু পিনোসে ছিল একজন নির্দয় ডিক্টেটর। ফলত সেখানে সংবাদ মাধ্যমের স্বাধীনতা থেকে মানুষের মৌলিক স্বাধীনতা ছিল সম্পূর্ণ তলানিতে। দেশের সাধারণ মানুষের একরকম দমবন্ধ পরিস্থিতি শুরু হয় সেই সময় থেকে, আর তা চলে পরের আরও 2 দশক পর্যন্ত। এতটা বলার উদ্দেশ্য একটাই, আপনি কোথাও চোর তাড়াতে গিয়ে ডাকাত নিয়ে আসছেন না তো। এতে করে মানুষের অবস্থা ভালো হবার পরিবর্তে কিন্তু আরও খারাপ হতে থাকে। আসলে এটা একটা পলিটিক্যাল ওয়ার। শুরুটা কি দাঁড়ালো, আমেরিকা আর সিআইএ নিজের স্বার্থে, প্রয়োজনের স্বার্থে এক জায়গায় ঢোকে। তারপর সেখানকার একজনকে খুব বড় নেতাকে জনপ্রিয় করে তোলে, বা সে আগে থেকেই অত্যন্ত জনপ্রিয় তেমন শাসককে নিজেদের প্রয়োজন অনুযায়ী প্রথমে কাছাকাছি টানে। এরপর দরকার শেষে নতুন প্রয়োজনে ভিলেনও তৈরি করে। তারপরে মানুষের মনে একটা অ্যান্টি প্রোপাগান্ডা তৈরি করে সেই শাসকের বা নেতার বিরুদ্ধে। তারপর প্রবল জনরোষ বা বিক্ষোভে শহীদ করে বা তাড়িয়ে তার বিরুদ্ধে আরও একটা প্রোপাগান্ডা তৈরি করা হয়। ঠিক যেভাবে নিজেদের প্রয়োজন ফুরোতেই ইরাকের সাদ্দামকে সরিয়ে নৌরি আল মালিককে প্রধানমন্ত্রী করে আমেরিকা, প্রেক্ষিতটা অনেকটাই এক বাংলাদেশেও, কি না? স্বৈরাচারী শাসক, শুধু আন্দোলনের ধরনটা আলাদা। যা শুরু হয়েছিল ছাত্রদের বিক্ষোভ আন্দোলনের মধ্যে দিয়ে, তাই শেষ হলো কিসে? শেখ হাসিনার দেশত্যাগের মধ্যে দিয়ে, তাকে দোষী প্রমাণের মধ্যে দিয়ে। আর প্রবল হিন্দু বিদ্বেষী বিক্ষোভ দাঙ্গা শেষে পুরো সরকারটাই পড়ে গেল। কিন্তু এসবই তো শুরু হয়েছিল একটা অচল অবস্থাকে কাটানোর উদ্দেশ্যে করা একটা জনবিক্ষোভ, বিদ্রোহকে সামনে রেখে। তাহলে সত্যি করে বলুন তো, এমন বিপুল বিদ্রোহ, আন্দোলন, জনবিক্ষোভের পরে কি বাংলাদেশের গণতন্ত্র দারুণ করে ফিরে এসেছে, কিংবা আরও শক্তিশালী হয়েছে, নাকি বাস্তবিকই আরও দুর্বল হয়েছে? সত্যি কোনো এক নতুন উন্নয়ন প্রগতির পথে তত্ত্বরে এগিয়ে যাচ্ছে সেই দেশ আমরা জানি না। মানে যেগুলো নিয়ে ছাত্রদের আন্দোলন, ক্ষোভ, সেগুলোর পরিসমাপ্তির পরে রেজাল্টটা ঠিক কী আমরা জানি না। এক কথায় বলা যায়, নয় তথই বছর, নয় হয়তো আরও খারাপ, যা দেখছে সবাই। অর্থাৎ নবজাগরণের নামে নিজের দেশেরই ক্ষতি করে, নিজের স্বজনের লাশের উপরে দাঁড়িয়ে মেরে মরে ঘরের সম্পত্তির বিপুল ক্ষতি করে, দেশের মানুষের রুজিরুটির সারে সর্বনাশ করে, ব্যবসা বাণিজ্যের 12টা বাজিয়ে, আচ্ছা প্রশ্ন জাগে না, অ্যাট লাস্ট আমরা ঠিক কী পেলাম? কারণ আপনার নিজের ঘর পুড়িয়ে বা ভেঙে উন্নততর ঘর তৈরির স্বপ্ন হয়তো অনেকেই দেখাবে, কিন্তু ঘর ভাঙার পর ওই ঘর তৈরির কাজে সেই স্বপ্নের ফেরিওয়ালাকে সঙ্গে পাবেন কি না, সেটাও কিন্তু আগে থেকে নিশ্চিত করে নেওয়া দরকার। আর এটা দরকারি বলে এরমটা নয় যে কোনো প্রতিবাদ বা প্রতিরোধী কিন্তু অদরকারি হয়ে যেতে পারে, কিন্তু সেটা অবশ্যই একটা সার্টেন এক্সটেন্ট পর্যন্ত। আর সেখানে সজাগ এবং সতর্ক থাকার দায়িত্ব একা রাষ্ট্রের প্রজাদের নয়, শাসক তথা রাজারও। প্রজারা যদি প্রতিবাদ, আন্দোলন, বিক্ষোভে ভুল নির্দেশে প্ররোচিত না হয়ে সঠিক পথে চলার দায়িত্ব থাকে তাদের, তবে সেই একই দায়িত্ব থাকে শাসকেরও। সর্বপ্রথম কর্তব্য হবে নিজের প্রশাসনিক পরিকাঠামোয় অন্তর্ভুক্ত ব্যক্তির মধ্যে কোনো ন্যূনতম গলদ কিংবা বেহিসাবি পদক্ষেপ দেখলেই দেশের মানুষ অভিযোগ করার আগেই রাজধর্ম মনে করে রাজার দায়িত্ব হবে সেই দুর্নীতিপরায়ণ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সরকার থেকে উকড়ে ফেলার। তাহলেই বোধহয় ওই নীতিপাঠ্যের দাঁড়িপাল্লায় সাম্য কিংবা সামঞ্জস্যের নির্ভুল ওজনটা মাপা সম্ভব। আর এই দায়িত্বটা কিন্তু আমার, আপনার, আমাদের সবার। তাই বলবো, হিসেব বুঝে নেওয়ার প্রতিবাদে অবশ্যই সামিল হন, কিন্তু প্ররোচনায় একেবারে নয়। কারণ দেশটা কিন্তু আমার, আপনার, আপনারও, আপনারই।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তার আগে আবারও বলে যাই, প্রত্যেকবারের মতো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকতে ভুলবেন না বন্ধুরা। আপনাদের সাবস্ক্রিপশন আমাদের ভালো কাজ করার জন্য, নতুন নতুন কাজ আনার জন্য একটা খুব বড় মোটিভেশন। ভালো থাকবেন।